আচ্ছা, আমরা আজকে বনফুলের লেখা ক্যানভাসের গল্পের নেক্সট পার্টটা পড়ব। তোমরা যারা আগের পার্টটা দেখেছো আমার চ্যানেলেই ভিডিওয়, তারা জানো আমি আগের যে ১.৫ পাতা সেটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের। আজকে তারই বাকি অংশটা আমরা পড়ব। যদি কেউ নতুন থাকো এই ভিডিওয়, তাহলে এর আগের অংশটা তোমরা আমার চ্যানেলেই অন্য একটি ভিডিওয়ে পেয়ে যাবে, পার্ট 1-এ। আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম যে ভৈরবের সাথে দেখা হয়েছে ক্যানভাসের হীরালালের। ভৈরব বাড়িতে বউ কাত্যায়নীর সাথে ঝগড়া করে বাইরে বেরিয়ে এসেছে। সে নিমের দাঁতন দিয়ে দাঁত মাজছিল এবং তখনই ক্যানভাসের হীরালাল এসে ভৈরবকে দাঁতের মাজন বিক্রি করার জন্য কনভিন্স করছে। এরপর পড়ব, আর একটু হাসিয়া হীরালাল বলিল, আজ্ঞে হ্যাঁ। অর্থাৎ ভৈরব কি প্রশ্ন করেছিল আগের পাতায়, যে হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল, আপনার দাঁতগুলি তো খাসা, এই মাজনই ব্যবহার করেন নাকি? মানে হীরালালের ঝকঝকে দাঁতের দিকে চেয়ে ভৈরব বলেছিল যে আপনার দাঁতগুলো তো বেশ ভালো, তাহলে কি এই মাজনেই মাজেন? আচ্ছা, আমি কিন্তু এখানেও প্রত্যেকটা মানে যেগুলো তোমাদের অসুবিধা হতে পারে সেগুলো কিন্তু লিখে দিয়েছি, পাশে বা সাইডে কোথাও না কোথাও আমি মানেগুলো লিখে দিয়েছি, যাতে তোমরা ভিডিও দেখার সময় সেগুলো নোট করে নিতে পারো। তো সেই কথার উত্তরে তখন একটু হাসিয়া হীরালাল বলিল, আজ্ঞে হ্যাঁ। অর্থাৎ সে নিজের বিক্রি করা ওই মাজনই ব্যবহার করে। ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল। অর্থাৎ ভৈরব একবার পিচ ফেলিয়া মানে মুখ থেকে একবার থুতু ফেললো, তারপর বিকশিত মানে হচ্ছে কোনো কিছু ওয়াইড স্প্রেড। তো বিকশিত সম্মুখের দন্তগুলি মানে সামনের যে দাঁতগুলো সেগুলো একদম ওয়াইড স্প্রেড মানে একদম বের করে, একগাল হেসে সামনের দাঁতগুলো বের করে নিমের দাঁতন ঘষতে লাগলো। আমরা যেরকম করে দাঁত মাজি, ঠিক ওইভাবে সামনের দাঁতগুলোকে পুরো বের করে নিমের দাঁতন দিয়ে ঘষতে লাগলো। বলা বাহুল্য, দৃশ্যটি নয়নাভিরাম নহে, মানে দেখতে যেটা সুন্দর লাগে না, যেটা আইসুদিং নয়, যেটা আইসুদিং সেটাকে আমরা কি বলি, নয়নাভিরাম। কিন্তু এখানে বলছে দৃশ্যটি নয়নাভিরাম নহে, অর্থাৎ কেউ যদি মুখের সামনে করে এসে দাঁত মাজে সেটা দেখতে আমাদের খুব একটা ভালো লাগবে না। মাজন নেবেন কি 1 কৌটো? এবার হীরালাল ভৈরবকে জিজ্ঞেস করছে যে মাজন নেবেন 1 কৌটো? বিকৃত মুখ ভৈরব বলিল, সরে পড়ুন মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? মানে ভৈরব তো এমনিই বাড়িতে কাত্যায়নীর সাথে ঝগড়া করে এসেছিল। কেন না, একটা শৌখিন শাড়ি কিনে দেওয়ার জন্য কাত্যায়নী বায়না করেছে এবং ভৈরব সেটা কিনে দিতে পারেনি, তাই ভৈরব আগে থেকেই রেগেছিল। এরপর যখন ক্যানভাসের হীরালাল এসে তাকে আরেকটি শৌখিন জিনিস বিক্রি করার চেষ্টা করলো, তখন তার মনে হলো, মানে তার মনের মধ্যে জমে থাকা যাবতীয় রাগ যেন হীরালালের ওপর গিয়ে পড়লো। আচ্ছা, এখানে দেখো মাজন যে আসলে আমাদের কাছে কোনো শৌখিন জিনিস নয়, কিন্তু গ্রামের দিকের মানুষের কাছে আগেকার দিনে কৌটো করে আলাদা মাজন কেনাটা একটা শৌখিন জিনিসের মধ্যে পড়তো। বিশেষত যেখানে ভৈরবের মতো ঘরে, যেখানে ভৈরব আনএমপ্লয়েড, কোনো কাজ করে না, সে বেকার, সেই রকম অবস্থায় থেকে তার কাছে মাজনটাকেও একটা খুব শৌখিন লাক্সারিয়াস জিনিস বলে মনে হচ্ছে। কেমন? তো বিকৃত মুখ মানে মুখটাকে বাজে একটা অঙ্গভঙ্গি করে ভৈরব কি বলল, সরে পড়ুন মশাই, মানে চলে যান, আপনারা হচ্ছেন দেশের শত্রু। কারা? যারা এই জিনিস বিক্রি করছে। কেন? কারণ দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস, মানে লাক্সারিয়াস বাজে জিনিসপত্র, দামি দামি জিনিস এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন। রসাতলে যাওয়া মানে কোনো কিছুর অবনতি হওয়া, ডাউনফল হওয়া। বলিয়া যে নির্বিকারভাবে দাঁতন ঘষিতে লাগিল, মানে নির্বিকারভাবে মানে একদম কোনো পাত্তা না দিয়ে সে আবার দাঁত মাজতে লাগলো। হীরালাল সুন্দর দন্তগুলি অর্থাৎ সুন্দর দাঁতগুলি বিকশিত করিয়া মানে বের করে, ওয়াইড স্প্রেড বের করে আর একবার হাসিল, বলিল, বুঝতে পারলাম না আপনার কথা, দেশে দন্তরোগের তো অভাব নেই। মানে হীরালাল তখন বলল যে আপনার কথা তো বুঝলাম না, কারণ দেশে তো দন্তরোগ মানে দাঁতের রোগ, মানে দাঁত নিয়ে তো রোগের কোনো শেষ নেই।
কাজেই তারপরেও মানুষের দাঁত নিয়ে এত সমস্যা থাকার পরেও, এত রোগ থাকার পরেও একটা দাঁতের মাজন ব্যবহার করতে আপত্তি কিসের? হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল, তাতে আপনার কি? বেরিয়ে যান আপনি এ গাঁ থেকে। ওসব মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না। এবার ভৈরব রেগে গেল। মানে সে তো আগে থেকে রেগে ছিলই, তার উপর আবার যখন তার কাছে আরেকটা লোক একটা জিনিস বিক্রি করতে এসেছে, তার রাগটা গিয়ে পুরোপুরি হীরালালের ওপর পড়লো। সে রেগে গিয়ে উত্তেজিত হয়ে বলল, উত্তেজিত মানে এক্সাইটেড হয়ে বলল যে তাতে আপনার কি? বেরিয়ে যান আপনি এ গাঁ থেকে। ওসব মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না। বুজরুকি কথার মানে হচ্ছে লোক ঠকানো, 420। তো বুজরুকি এখানে চলবে না। হীরালাল ক্যানভাসার হলেও রক্ত মাংসের মানুষ, অর্থাৎ হীরালাল বাইরে জিনিসপত্র বিক্রি করতে বেরিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে তো রক্ত মাংসের মানুষ। একটা মানুষ যদি তাকে সমানে খারাপ কথা বলে যায়, তারও তো রাগ হয়। সুতরাং রেগে গিয়ে সে বলল, আপনি কি এই গ্রামের মালিক? কেন বলল? কারণ এই যে ভৈরবকে বলেছে বেরিয়ে যান আপনি এই গাঁ থেকে। সেটা শুনে রেগে গিয়ে হীরালাল বলেছে যে আপনি কি এই গ্রামের মালিক যে আমাকে বের করে দিচ্ছেন? যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল। মানে হীরালালের কথাটা লজিক আছে, যুক্তিযুক্ত মানে লজিক্যাল, কিন্তু এই উক্তি মানে এই কথা ভৈরবের আত্মসম্মানে মানে সেলফ রেসপেক্টে আঘাত করলো, হার্ট করলো। মানে অ্যাকচুয়াল হীরালালের কথাটা ঠিক, কারণ ভৈরবের তো একার গাঁ না, সে কাউকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বলতে পারে না। কিন্তু ভৈরব যেহেতু রেগে আছে, কাজেই তার এখন কোনো কিছুই লজিক টজিক মাথায় ঢুকছে না, তার সেলফ রেসপেক্ট ভীষণভাবে হার্ট হলো। ভৈরব বেকার তাহা সত্য, মানে ভৈরব যে আনএমপ্লয়েড সেটা সত্যি কথা। তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য, মানে তার পেটে বিদ্যা নাই মানে সে আনএজুকেটেড, সে লেখাপড়া শেখেনি। কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য, মানে তার গায়ে শক্তি আছে সেটাও সত্যি। যদিও সে গ্রামের মালিক নহে, কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে। মানে সে গ্রামের মালিক না হওয়া সত্ত্বেও ইহাকে মানে কাকে? হীরালালকে গ্রাম ছাড়া করতে পারে। কিভাবে? গায়ের জোরে। এইসব জুয়াচোরগুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকে খেপাইয়া তুলিয়াছে। আচ্ছা, জুয়াচোর মানে ঠগ, মানে যারা লোক ঠকায়, তাদের বলছে এই জুয়াচোরগুলো দেশের যত, কাকে জুয়াচোর বলছে? এই যারা জিনিসপত্র বিক্রি করে, তো তাদের বলছে জুয়াচোর, এবং এখানে বিশেষভাবে জুয়াচোর অর্থে হীরালালকে বোঝাচ্ছে। দেশের যত অপরিণামদর্শী, আচ্ছা অপরিণামদর্শী মানে হচ্ছে যারা পরিণাম দেখতে পায় না। পরিণাম মানে কি? রেজাল্ট, ফ্রুট। যারা ভবিষ্যতের সেই রেজাল্টটা দেখতে পায় না। পরিণামদর্শী মানে যারা দেখতে পায়, পরিণাম দর্শন করতে পারে। অপরিণামদর্শী মানে যারা ফিউচারের রেজাল্টটা, ফিউচারে কি হবে, কোনো কিছুর কনসিকোয়েন্স কি হবে, সেটা যারা দেখতে পাচ্ছে না, সেই রকম যুবক যুবতী মানে ইয়াং পিপল খেপাইয়া তুলেছে। কেন? কারণ এই যে এইসব লোকজনরা এত সুন্দর সুন্দর শৌখিন লাক্সারিয়াস জিনিসপত্র বিক্রি করছে, তাতে ইয়াং পিপলরা সেগুলো কিনছে। এই যে কেনার এই ইচ্ছেটা, এই ব্যাপারটাকে ভৈরবের মনে হচ্ছে যে এই সব ইয়াং পিপলরা জানে না ভবিষ্যতের রেজাল্ট কি হবে, এই এত শৌখিন জিনিসপত্র কেনার কনসিকোয়েন্স কি হবে তারা জানে না, এবং তারা এইসব জিনিসপত্র কেনার জন্য ক্ষেপে উঠছে। এটা কিন্তু সবটাই ভৈরবের নিজের মনে হচ্ছে। গ্রাসাচ্ছাদন জোটানোই দুষ্কর, দাঁতের মাজন। আচ্ছা, গ্রাস আচ্ছাদন মানে হচ্ছে এখানে সন্ধি করা আছে, গ্রাস প্লাস আচ্ছাদন। গ্রাস মানে হচ্ছে মুখের গাল অর্থাৎ খাবার, আচ্ছাদন মানে কভার, মানে এখানে জামা কাপড়। তো গ্রাসাচ্ছাদন মানে অ্যাকচুয়ালি খাবার দাবার এবং পোশাক আশাক, মানে বেসিক নিডের কথা বলছে এখানে। গ্রাসাচ্ছাদন মানে খাওয়া পড়া, এই যে আমি পাশে লিখে দিয়েছি খাওয়া পড়া, মানে বেসিক নিড যেটা, সেটা জোটানোই দুষ্কর, মানে কষ্টকর, যেটা কষ্ট করে আর কি জোটাতে হচ্ছে। তারপর আবার দাঁতের মাজন, মানে ভৈরব যেহেতু আনএমপ্লয়েড, তার কাছে মনে হচ্ছে যেখানে খাওয়া পড়া জোগাড় করতেই এত কষ্ট হচ্ছে, সেখানে দাঁতের মাজন একটা খুব লাক্সারিয়াস জিনিস। সবেগে পিছ ফেলিয়া ভৈরব কহিল, সবেগে মানে খুব জোরে, তাড়াতাড়ি, মুখ থেকে থুতু ফেলে, পিক ফেলে, যে সে ব্রাশ করছিল, কাজেই সেই যে নিমের দাঁতনের থুতুটা সেটা ফেলে বলল, বেরিয়ে যান বলছে আপনি গাঁ থেকে। গাঁ থেকে বার করে দেবার কে মশাই আপনি শুনি? এটা হীরালাল বলছে। ভীম গর্জনে ভৈরব কহিল, বেরিয়ে যান। ভীম গর্জনে মানে ভীষণ গর্জনে।
আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই। মিয়া মানে এখানে লোক, মানে ঢের মানে অনেক। আপনার মতো এরম লোক আমি অনেক দেখেছি, এটা হীরালাল বলছে। ইহার পরই কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ডদেশে প্রচণ্ড এক চপেটাঘাত করিল। অর্থাৎ এরপরেই ভৈরব ছুটে গিয়ে হীরালালের গালে, গণ্ডদেশে মানে গালে, প্রচণ্ড এক চপেটাঘাত মানে একটা চড় মারল। চপেটাঘাত মানে চড় মারল। ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক, সন্দেহ নাই। মানে ভৈরবের এই ব্যবহার যে খুব আশ্চর্যজনক সেটাতে কোনো সন্দেহ নাই, কারণ কেউ যদি জিনিস বিক্রি করতেও আসে আমরা কি এরকম রিয়্যাক্ট করি? করি না। তাই ভৈরবের এই রকম ব্যবহার করাটা, রিয়্যাক্ট করাটা খুবই আশ্চর্যজনক। কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল। তদপেক্ষা মানে তার থেকেও বেশি আশ্চর্যজনক, মানে অবাক হয়ে যাওয়ার মতো আর একটা কাণ্ড ঘটল। চড় খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল। মানে চর খেয়ে হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হয়ে গেল। কিভাবে? তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল। দন্তপাটি মানে দাঁতের পাটি, ওপর আর নিচ। দাঁতের পাটি, বাঁধানো দাঁতটা মুখ থেকে বেরিয়ে গেল। মানে গালে চরের আঘাতে যেই ভৈরব হীরালালের গালে একটা থাপ্পড় মারলো, সেই থাপ্পড়ের আঘাতে কি হলো? হীরালালের মুখের ভেতর থেকে বাঁধানো দাঁতের পাটি বেরিয়ে এলো বাইরে, এবং বেরিয়ে আসার ফলে কি হলো? হীরালাল ফোকলা হয়ে গেল। স্তম্ভিত ভৈরব মানে একদম পুরো হতভম্ব হয়ে গিয়ে, স্পিচলেস হয়ে গিয়ে, অবাক হয়ে গিয়ে ভৈরব তার কালো কুচকুচে গোঁফ জোড়াটার পানে চাহিয়া আছে। মানে ভৈরব কার দিকে চেয়ে আছে? হীরালালের কালো কুচকুচে গোঁফ জোড়ার পানে, মানে গোঁফের দিকে তাকিয়ে আছে। আসলে গোঁফের দিকে না, সে হীরালালের পুরো মুখের দিকেই তাকিয়েছিল। সে আসলে ভাবতে পারেনি যে এরকম একটা ঘটনা ঘটবে। চড় মারার পর সে নিজেই অবাক হয়ে গেল এটা দেখে যে হীরালালের দাঁত, বাঁধানো দাঁতটা এরকম মুখ থেকে বেরিয়ে গেল বাইরে। এটা দেখে সে অবাক হয়ে গিয়ে মুখের দিকে তাকিয়েছিল, এবং হীরালালের কালো কুচকুচে গোঁফ জোড়ার পানে তাকিয়ে আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল, আগে হ্যাঁ ওটাও, ভালো কলপও আমি রাখি, নেবেন? মানে হীরালাল কিন্তু রাগলো না চড় খেয়ে। তার যে দাঁতটা বেরিয়ে গেল মুখের ভেতর থেকে, বাঁধানো দাঁতটা, সেটা নিয়ে সে রাগও করলো না, সে দুঃখও করলো না, এমনকি অপ্রস্তুত হলো না, মানে এম্বারেসও হলো না। সে উল্টে কি বলল? ভৈরব তার মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে নিজের কালো কুচকুচে গোঁফ জোড়াটাকে ইন্ডিকেট করে সে বলল, আগে হ্যাঁ ওটাও, ভালো কলপও আমি রাখি। কলপ মানে রং, ডাই, যেটা দিয়ে আগে চুল, গোঁফ এগুলো কালার করা হতো, কালো ডাই। ভালো কলপও আমি রাখি, নেবেন? কেন মারধন করছেন মশাই? গরিব মানুষ, এই করেই কষ্টে সৃষ্টে সংসার চালাই। বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে। মানে এতক্ষণে বোঝা গেল যে ক্যানভাসার হীরালাল কেন এত ডিটারমাইন হয়ে জিনিসপত্র বিক্রি করার চেষ্টা করছে। কারণ সে নিজেও একজন গরিব মানুষ, তাকে নিজেকেও এই জিনিসপত্র বিক্রি করেই সংসার চালাতে হয়, আর্ন করতে হয়। এবং এই থাপ্পড় খাওয়ার পরেও সে কিন্তু রাগ দুঃখ কোনো কিছু না করে এখনও সে ডেডিকেটেডলি চেষ্টা করে যাচ্ছে যে যেন তার কোনো একটা জিনিস অন্তত বিক্রি হয়। যদি দাঁতের মাজন বিক্রি নাও হয় ঠিক আছে, অন্তত কলপটাও বিক্রি হোক। কারণ ফাঁকা হাতে সে বাড়ি ফিরতে পারবে না, তাকে কিছু না কিছু আর্ন করে নিয়ে ফিরতে হবে, না হলে তার সংসার কিভাবে চলবে? বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে, মানে তার বয়স হয়েছে এবং তার একটি ছেলে ছিল, সে মারা গেছে। ফলে বয়স হওয়ার সত্ত্বেও তাকেই রোজগার করার জন্য রাস্তায় বেরোতে হচ্ছে। সেই কারণে জিনিসপত্র বিক্রি করতে গিয়ে তার রাগ দুঃখ কোনো কিছুই চলে না। সে এখনও এরকমভাবেই লোককে কনভিন্স করানোর চেষ্টা করে যাচ্ছে, যদি কেউ কোনো জিনিস নিয়ে, মানে তার সংসারে কোনোভাবে হেল্প হয়, যদি কেউ কিছু জিনিস কেনে তাহলে সে আর্ন করতে পারবে, কারণ তার ছেলে মারা গেছে এবং সংসারে ব্রেড আর্নার একমাত্র সে নিজে। তাই বুড়ো বয়সেও সে রাস্তায় বেরিয়েছে। এবং এই যে তার বাঁধানো দাঁত, এই যে তার কলপ করা গোঁফ, এখান থেকেই আমরা বুঝতে পারছি যে হীরালালের কিন্তু এনাফ বয়স হয়েছে। তার দাঁত আর এখন আগেকার মতো নেই, তার বাঁধানো দাঁত পড়তে হয়, তার মানে তার বয়স হয়েছে, কিন্তু তাও সে বাড়িতে রেস্ট নিতে পারছে না, তাকে রাস্তায় বেরোতে হচ্ছে।
কারণ আর্ন না করলে খাবে কি। হতভম্ব নির্বাক ভৈরব, মানে অবাক হয়ে গিয়ে স্পিচলেস ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল, বাক্যস্ফূর্তি মানে মুখ থেকে কথা বের হওয়া, মুখ থেকে কথা বের হলে মানে ভৈরব এতটাই স্পিচলেস হয়ে গেছিল যে তারপর যতক্ষণে তার মুখ থেকে কথা বেরোলো সে বলল, আচ্ছা দিন এক কৌটো মাজন। মানে শেষ পর্যন্ত সে হীরালালের কাছ থেকে এক কৌটো মাজন কিনেই ফেললো, কেনার জন্য বলল যে আচ্ছা দিন এক কৌটো মাজন। গল্পটা এখানেই শেষ। তোমরা ভালোভাবে পড়ো। কোথাও যদি কোনো সমস্যা হয় আমার ভিডিও দেখার পর, তাহলে কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি চেষ্টা করব সেই ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার। সবাই ভালো করে লেখাপড়া করো। গুড লাক।